কোটিপতি ১২ বছর পর নিজের প্রাক্তন স্ত্রীর বাড়িতে ফিরল এবং তার প্রতিক্রিয়া সবাইকে স্তব্ধ করে দিল। গোকুলপুর বস্তিতে সকাল সবসময় মোরগের ডাক আর বৃষ্টির শব্দে শুরু হতো, কিন্তু আজ পুরো বস্তি যেন নিজের শ্বাস আটকে শান্ত ছিল। কালো কোটে এক লোক, যার চামড়ার জুতো পানিতে ডুবে গিয়েছিল, একটি জীর্ণ ঘরের বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটি বড় হাতুড়ি, যার মাথাটা বৃষ্টির আবছা আলোয় কাদামাখা অবস্থায় চকচক করছিল। সে হাতুড়ি উপরে তুলল এবং ফাটল ধরা দেয়ালে পুরো শক্তি দিয়ে আঘাত করল। ধাড়াম! ইট ভাঙার আওয়াজ এত জোরালো ছিল যে রাস্তার ওপাশে ছাউনির নিচে বসা প্রতিবেশী মহিলারা চমকে গেল এবং তাদের হাত থেকে সবজির ঝুড়ি পড়ে গেল। এক শিশু দৌড়ে বাইরে এলো এবং চিৎকার করে বলল, মা দেখো, কেউ আমাদের ঘর ভাঙছে। ঘরের ভেতর থেকে এক মহিলা ঘাবড়ে গিয়ে বাইরে বেরিয়ে এলো। তার চুল এলোমেলো ছিল আর হাতে আটা লেগেছিল, কারণ সে রুটি বানাচ্ছিল। যখন তার নজর ওই লোকটির উপর পড়ল, তখন দুজনেই যেন সেখানেই জমে গেল। ১২ বছর কেটে গিয়েছিল সেই দিন থেকে, যখন ওই লোকটি এমনভাবে গায়েব হয়েছিল যেন তার কোনো অস্তিত্বই ছিল না। ওই লোকটির নাম ছিল অর্জুন। যখন সে গিয়েছিল, তখন সে কেবল এক দরিদ্র বিদ্রোহী যুবক ছিল, যার চোখে বড় স্বপ্ন আর মনে স্বাভিমান ঘরের ছাদের থেকেও উঁচু ছিল। আর ওই মহিলা অঞ্জলি সেই সময় কেবল ২০ বছর বয়সী ছিল, যার কাছে ওই ভালোবাসা ছাড়া আর কিছু ছিল না, যার ওপর তার ভরসা ছিল যে সে পুরো দুনিয়ার সাথে লড়তে পারবে। কিন্তু দুনিয়ার সাথে লড়ার দরকার পড়েনি। কেবল একটি ফোন কল, যার উত্তর দেওয়া হয়নি, তা তার স্বপ্নকে দুঃস্বপ্নে বদলে দিয়েছিল। অঞ্জলি দরজার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। তার কণ্ঠস্বর বুঝে গিয়েছিল। তুমি এখানে কি করতে এসেছ? অর্জুন হাতুড়ি নিচে রাখল। সে হাঁপাচ্ছিল। বৃষ্টির পানি ঘামের সাথে মিশে তার কাপড় ভিজিয়ে দিচ্ছিল। সে ওই জীর্ণ কাঠের ঘর, ফুটো হাওয়া টিনের ছাদ, হেলে পড়া খুঁটি আর উঠে যাওয়া দেয়ালগুলোর দিকে তাকালো। এই দেয়াল পচে গিয়েছিল। আমি এটা এজন্য ভেঙেছি যাতে এটা তোমার আর ২ বাচ্চার ওপর না পড়ে যায়। তার কণ্ঠস্বর ভারী ছিল এবং তাতে এক কম্পন ছিল। অঞ্জলি তিক্ততার সাথে হাসল। তোমার কবে থেকে চিন্তা হতে লাগল? এই প্রশ্নটি কোনো পুরনো জং ধরা ছুরির মতো ছিল, কিন্তু সোনার মানুষের হৃদয় চিরে ফেলার জন্য যথেষ্ট ধারালো ছিল। পুরো বস্তিতে কানাকানি হতে লাগল। সবাই জানত যে অঞ্জলি একজন সাহসী মহিলা, যে একাই নিজের ২ ছোট বাচ্চাকে লালন পালন করে, প্রতিদিন সকালে নাস্তা বিক্রি করে, না কারো ঋণ নেয় আর না কারো কাছে কিছু চায়। এখন তার প্রাক্তন স্বামী, যে তাকে ছেড়ে গিয়েছিল, এক ধনী লোকের বেশে ফিরে এসেছে এবং দিন দুপুরে তার ঘর ভাঙছে। তাতে মানুষ কৌতূহলীও ছিল আর রাগান্বিত। অর্জুন নিজের পকেট থেকে একটি দুমড়ানো মোচড়ানো খাম বের করল এবং তার দিকে বাড়িয়ে দিল। আমি ক্ষমা চাইতে এসেছি, আর ওই সব ফিরিয়ে দিতে এসেছি যা অনেক আগেই তোমার হওয়া উচিত ছিল। অঞ্জলি সেটা নিল না। তার চোখ বরফের মতো ঠান্ডা ছিল। আমার কিছু চাই না, তুমি চলে যাও। অঞ্জলির মা সাবিত্রী ঘর থেকে বাইরে বেরোলেন। তার বয়স ৬০ বছরের বেশি ছিল, কিন্তু তার কোমর এখনও সোজা ছিল। তিনি ওই লোকটিকে দেখলেন। তার চোখে অর্ধেক রাগ আর অর্ধেক মমতা ছিল। এত জোরে বৃষ্টিতেও তুমি চলে এলে? এই ঘর থাকুক বা পড়ুক, এটা আমাদের ব্যাপার, তোমাকে চিন্তা করার দরকার নেই। অর্জুন চুপচাপ তাকে প্রণাম করল এবং তারপর অঞ্জলির দিকে তাকাল। শুধু এটাকে আমার ঋণ শোধ করা ভেবে নাও। এতটুকু বলে সে ঠিরল, কিন্তু তার পদক্ষেপ গেটের বাইরে যাওয়ার আগেই অঞ্জলির ভারী কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ধ্বনিত হল। ১২ বছর পর তোমার মনে পড়ল যে তোমার কোনো ঋণ বাকি আছে? অর্জুন থেমে গেল, যেন সে প্রশ্নের উত্তর খুঁজছিল। সে অনেক রাত নিজেকে এটাই জিজ্ঞেস করেছিল। সে জানত যে টাকার ঋণ শোধ করা যায়, ভালোবাসার ঋণ ভুলে যাওয়া যায়, কিন্তু স্মৃতির গভীরে চাপা পড়া কিছু ঋণ পালানোর চেষ্টা করলে আরও ভারী হয়ে যায়, ঠিক যেমন বৃষ্টির ফোঁটাগুলো ভারী হচ্ছিল। অঞ্জলি কাঁপছিল, ঠান্ডায় নয়, বরং পুরনো রাগের কারণে। অর্জুনের ওপর রাগ, নিজের ওপর রাগ, আর ওই স্মৃতিগুলোর ওপর রাগ। ২ বাচ্চা দরজার আড়াল থেকে উঁকি দিচ্ছিল। তাদের চোখগুলো বড় বড় ছিল। বড় মেয়ে ধীরে জিজ্ঞেস করল, মা, এটা কে? অঞ্জলি নিজের ফুপানি আটকে বলল, কেউ না, শুধু একজন পথ হারানো মুসাফির। বাইরে অর্জুন নিজের মাথা নিচু করে নিল। সে বুঝতে পেরেছিল যে অঞ্জলির দুনিয়ায় এখন তার কোনো স্থান নেই, কিন্তু আজ সে আবারও নিজের পিঠ ফেরাতে পারল না।
সে আবারও হাতুড়ি তুলল এবং বাকি থাকা দেয়ালে হালকা আঘাত করল, ধীরে, যেন নিজেকেই বলছে, এটা ভাঙতেই হবে যাতে নতুন নির্মাণ করা যায়। ওই কথা অঞ্জলির কানে গেল এবং সে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল না যে সে ওই পুরনো দেয়ালের কথা বলছে নাকি তাদের ভেতরের পচে যাওয়া অতীতের। হঠাৎ বৃষ্টি বেড়ে গেল এবং দীর্ঘ সময় ধরে চলতে লাগল, যেন পৃথিবী আর আকাশের এক দীর্ঘ দীর্ঘশ্বাস। ওই বৃষ্টির মাঝেও লোকটি দৃঢ় রইল। হাতুড়ির প্রতিটা আঘাত যেন রাগ আর অনুশোচনার প্রকাশ ছিল। আর ওই মহিলা যে মুখ ফেরানোর চেষ্টা করছিল, নিজের হৃৎস্পন্দন রুখতে পারছিল না। কোথাও না কোথাও বৃষ্টি ধুলো ধুয়ে দিচ্ছিল, কিন্তু তাদের জন্য এই বৃষ্টি পুরনো ক্ষতগুলোকে খুঁচিয়ে দিচ্ছিল এবং সবকিছু যেন কেবল শুরুই হয়েছিল। গোকুলপুরের বৃষ্টি প্রায় আসত আর যেত, কিন্তু ওই দিন আকাশ যেন জান বুঝে ওই দুই মানুষের ওপর পানি ঢালছিল, যারা 12 বছর আগে একে অপরের থেকে হারিয়ে গিয়েছিল। বৃষ্টির ঝাপটা অর্জুনের কালো কামিজের ওপর পড়ছিল, যাতে সেটি তার শরীরের সাথে লিপটে গিয়েছিল, এবং ওই লোকটির মজবুত কিন্তু প্যান্ত শরীর ফুটে উঠছিল, যা অনেক দূরে চলে গিয়েছিল আর এখন ফিরে আসার পথ খুঁজছিল। অর্জুন হাতুড়িটি মাটিতে ঠেকিয়ে দিল। তার শ্বাস এত ভারী ছিল যেন সে কোনো দীর্ঘ দৌড় দৌড়ে এসেছে। অঞ্জলি নিজের হাত দুটি শক্ত করে ধরল, চেহারায় শান্তি বজায় রাখার চেষ্টা করল, কিন্তু বৃষ্টিতে তার চোখ চলছিল। সম্ভবত রাগ আর দুঃখ মিলে এক এমন না বলা জটিলতা তৈরি হয়েছিল, যাকে কোনো নাম দেওয়া যায় না। অর্জুনের হাতুড়ির প্রতিটা আঘাত তাকে সেই প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিচ্ছিল যখন সে গায়েব হয়েছিল। ওই রাতগুলো যখন সে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকত আর ওই ফোন কলের অপেক্ষা করত, যা কখনো আসেনি। ওই মুহূর্ত যখন সে একা পেটের ব্যথায় ছটফট করত আর নিজেকে সান্ত্বনা দিত যে সে একাই যথেষ্ট। মানুষের ওই প্রশ্নগুলো যে সে কি তোমাকে ছেড়ে চলে গেছে, আর এখন সে এমন আয়েসে ফিরে এসেছে যেন তার হঠাৎ মনে পড়েছে যে সে কিছু ভুলে গিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে অঞ্জলি তাকে পুনরায় তাড়িয়ে দিল না। সম্ভবত এ কারণে যে যেভাবে সে হাতুড়ি ধরেছিল তাতে কোনো লোক দেখানো ভাব ছিল না, বরং প্রায়শ্চিত্তের মতো কিছু ছিল। অথবা সম্ভবত এ কারণে যে সে কখনো নিজের ক্ষতগুলোকে সরাসরি দেখেনি, আর তার উপস্থিতি সেগুলোকে আবারও টাটকা করে দিয়েছিল। সাবিত্রী মা কাশতে কাশতে অঞ্জলির হাত ধরলেন। ভেতরে চল বেটি, বৃষ্টিতে আর কেন দাঁড়িয়ে আছিস? অঞ্জলি কিছুক্ষণের জন্য শান্ত রইল এবং তারপর ধীর গলায় বলল, মা, আপনি আগে ভেতরে যান। সাবিত্রী নিজের মেয়েকে খুঁটিয়ে দেখলেন। তিনি অভিজ্ঞ ছিলেন এবং জানতেন যে কিছু এমন বৃষ্টি থাকে যেগুলোতে নিজেকেই দাঁড়িয়ে থাকতে হয়, তবেই বোঝা যায়। তিনি দীর্ঘশ্বাস ফেললেন আর বারান্দায় পিছিয়ে গেলেন। অর্জুন হাতুড়ি চালাতে থাকল। পুরনো ইটের টুকরো মাটিতে পড়ছিল, আর প্রতিটা টুকরোর সাথে অঞ্জলির ক্লান্তি বাড়তে থাকল। সে কখনো ভাবেনি যে সে তার সাথে এভাবে দেখা করবে। যদি সে ওই দিন একটু আগে আসত, সির্ফ কয়েক ঘন্টা আগে, তবে হয়তো সবকিছু আলাদা হতো। হয়তো তাকে ওই অ্যাম্বুলেন্সের সফর একা করতে হতো না। যখন ডাক্তার মাথা নেড়েছিল তখন তাকে একা চোখের জল গিলতে হতো না, আর প্রথমবার মা হবার স্বপ্নকে এত নিষ্ঠুর নির্জনতায় ছেড়ে দিতে হতো না। অঞ্জলি ফিরে যাবার উপক্রম করতেই অর্জুনের কণ্ঠস্বর শান্ত ও স্পষ্ট শোনা গেল। এই দেয়াল ভেতর থেকে পচে গেছে। যদি এটাকে এভাবেই ছেড়ে দিই তবে এটা ভেঙে পড়বে। আমি চাই না আর কেউ জখম হোক। সে থেমে গেল। আর কেউ মানে ছিল যে আগে কেউ হয়েছিল। ওই কথাটি তার বুকে ভারী পাথরের মতো লাগল। সে বুঝতে পারল না এটা সহানুভূতি ছিল নাকি রাগ, কারণ সে ওই অতীতের উল্লেখ করার সাহস করেছিল যা থেকে দুজনেই পালাচ্ছিল। তুমি এমনভাবে কথা বলো না যেন তুমি সব বোঝো, সে উত্তর দিল। তার কণ্ঠে এখন তিক্ততা কম আর ক্লান্তি বেশি ছিল। আমি বুঝি না, কিন্তু আমি বুঝতে চাই। ওই উত্তরটি অঞ্জলিকে চমকে দিল। ফেলে আসা সময়ের ওই লোকটি কখনো এতটা বিনম্র ছিল না। তখন সে তরুণ, শোরগোল করা আর আত্মবিশ্বাসে ভরপুর ছিল, যার মনে হতো সে সবসময় সঠিক। কিন্তু এখন সে তার সামনে এমন এক লোকের মতো দাঁড়িয়েছিল যে নিজের জীবনের কাছে ক্ষমা চাইছে। দুই শিশু বিদ্যা আর মীরা পা টিপে টিপে জানালার কাছে এলো। ছোট মীরা ফিসফিস করে বলল, দিদি বিদ্যা, ওই আঙ্কেলকে? আমি জানি না,
কিন্তু উনি দেয়াল খুব ভালো করে ভাঙছেন। ওই মাসুম শব্দগুলো অঞ্জলির চেহারায় এক ফ্যাকাশে হাসি এনে দিল, এক এমন হাসি যা ওই ভাঙা দেয়ালের মতোই শুষ্ক ছিল। আনন্দ, ঘৃণা, অবাক হওয়া সবকিছু তার হৃদয়ে বৃষ্টির পানির মতো উপচে পড়ছিল। বেশ কিছুক্ষণ পর অর্জুন হাতুড়ি নিচে রাখল। তার শ্বাস দ্রুত ছিল। সে ঝুঁকল এবং দেয়ালের টুকরোগুলো সরাতে লাগল। তার হাত থেকে রক্ত বেরোচ্ছিল, কিন্তু সে তা মুছল না। সে শুধু সেখানেই দাঁড়িয়ে হাঁপাতে থাকল এবং তারপর অঞ্জলির দিকে এমন নজরে তাকাল যাতে ক্ষমা আর আশা দুইই ছিল। আমি এটা ভেঙে দিয়েছি। এই দেয়াল খুব বিপজ্জনক ছিল। আমি এটা তোমাকে প্রভাবিত করার জন্য করছি না। আমি স্রেফ সেটাই করতে চাই যেটা সঠিক। যেটা সঠিক শব্দগুলো অঞ্জলির হৃদয়ে বিঁধল। এই বছরগুলোতে সে শুধু এমন একজন মানুষের অভাব বোধ করেছিল যে সঠিক কাজ করবে, কেবল প্রতিশ্রুতি নয়। কিন্তু ওই লোকটি কখনো আসেনি, তাই তাকে সবকিছু নিজেকেই করতে হয়েছে। মা আর বাবা দুজনেই হতে হয়েছে, আর এই আঁকাবাঁকা জীবনে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সে তাকে খুঁটিয়ে দেখল আর বলল, যেটা সঠিক সেটা করতে তুমি অনেক দেরি করে ফেলেছ। অর্জুন নিজের ঠোঁট কামড়াল। আমি জানি আমি এত দেরি করেছি যে আমার মধ্যে আর কোনো অধিকার বাকি নেই, কিন্তু আমি যদি আজ শুরু না করি তবে আমি কখনো কিছু শুধরাতে পারব না। বস্তি থেকে দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ আর মানুষের বৃষ্টি থেকে বাঁচার জন্য একে অপরকে ডাকার আওয়াজ আসছিল। গোকুলপুর নিজের স্বাভাবিক ছন্দে ফিরছিল। কেবল ওই দুজন ওই অসম্পূর্ণ মুহূর্তে যেন বন্দী হয়ে দাঁড়িয়েছিল। সাবিত্রীমা ঘর থেকে বাইরে এলেন আর অঞ্জলির কাঁধে একটি শুকনো তোয়ালে রাখলেন। তারপর অর্জুনের দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর এখন আগের মতো তীক্ষ্ণ ছিল না, কিন্তু তবুও গম্ভীর ছিল। এত বৃষ্টিতে এখানে কেন এসেছ? নিজেকে কষ্ট দিতে? অর্জুন ধীর কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, এখন আমার কষ্টে ভয় লাগে না মা, আমার শুধু পালিয়ে বেড়াতে ভয় লাগে। ওই কথাটি অঞ্জলি আর সাবিত্রী দুজনকেই নির্বাক করে দিল। নিজের জীবনে প্রথমবার অর্জুন এমন এক লোকের মতো কথা বলছিল যার উপলব্ধি হয়েছে যে সে কতটা কষ্ট দিয়েছে। অঞ্জলি নিজের শ্বাস আটকে রাখল। তার হৃদয়ে জোরে ধড়ফড় করছিল। সে ফিরে ঘরে যেতে চাইছিল, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গিয়েছিল। অর্জুন সেই খামটি বের করল এবং সিঁড়িতে রেখে দিল। তোমাকে এটা নেবার দরকার নেই, শুধু এটাকে এখানে থাকতে দাও। যখন মন চায় খুলে নিও, যখন মন চায় ফেলে দিও, কিন্তু আজ আমাকে এটাকে এখানেই ছাড়তে হবে। বিনা কোনো আর সাফাই দিয়ে সে মাথা নিচু করল এবং বারান্দা থেকে পিছিয়ে নেল। সে এখনও বৃষ্টিতে ছিল, এখনও ততটাই ভেজা ছিল যতটা আসার সময় ছিল, কিন্তু তার পিঠ এখন আর ততটা টলমল করছিল না। সে এমন এক লোকের মতো যাচ্ছিল যে অবশেষে বুঝতে পেরেছে যে কিছু অতীত কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু কিছু ভুলকে কেবল এক জোরদার আঘাত দিয়ে শুরু করতে হয়। বাকি সব ধীরে ধীরে ভেঙে পড়বে আর নতুন কিছু নির্মাণের জন্য জায়গা তৈরি হয়ে যাবে। অঞ্জলি নিচু হয়ে খামটি তুলল। তার হৃদয় এমনভাবে কাঁপছিল যেন কোনো ঢেউ তার বুকে উপচে এসেছে। সে ওটা খুলল না। সে ভয় পাচ্ছিল, কারণ সে জানত যে একবার এটা খুললে এর ভেতরের জিনিস তাদের দুজনকে ওই কথোপকথনে ফিরিয়ে নিয়ে যাবে যা থেকে তারা 12 বছর ধরে বাঁচছিল। কিন্তু না খুলেও সে বাইরে বৃষ্টির শব্দ, মাথায় হাতুড়ির প্রতিধ্বনি আর ওই শব্দগুলো পরিষ্কার শুনতে পাচ্ছিল। ওই শব্দ যা তাকে নাড়িয়ে দিয়েছিল, এখন আমার কষ্টে ভয় লাগে না, আমার শুধু পালিয়ে বেড়াতে ভয় লাগে। ওই দিন দুপুরে বৃষ্টি পুরোপুরি থেমে গেল। গোকুলপুর বস্তির ওই কাঠের ঘরটি এমন ভেজা দেখাচ্ছিল যেন তাকে এইমাত্র স্নান করিয়ে পরিষ্কার করা হয়েছে। অঞ্জলি পুরনো তক্তপোষে বসেছিল। তার হাতে গরম আদা চায়ের কাপ ছিল, কিন্তু তবুও তার হৃদয় বরফের মতো ঠান্ডা অনুভব হচ্ছিল। মেঝের ওপর ওই খামটি যা অর্জুন রেখে গিয়েছিল কোনো ছায়ার মতো চুপচাপ পড়েছিল। ওটা ছোট ছিল, কিন্তু তাতে এতটা ওজন ছিল যে তা পুরো ঘরের দম বন্ধ করে দিচ্ছিল। সে অনেকবার ওটা ছিঁড়ে ফেলার কথা ভাবল, কিন্তু না জানি কেন কাগজের কিনারা স্পর্শ করার আগেই তার আঙ্গুলগুলো থেমে যাচ্ছিল। সে ভয় পাচ্ছিল সত্যি থেকে নয়, বরং এই ভয়ে যে সে আবার দুর্বল না হয়ে পড়ে। বিদ্যা আঙিনা থেকে দৌড়ে ভেতরে এলো আর চনমনে হয়ে জিজ্ঞেস করল, মা, ওই আঙ্কেল কি আবার আসবেন? অঞ্জলি চমকে গেল। কোথায়?
বিদ্যা গেটের দিকে ইশারা করল। ওই আঙ্কেল বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ দেয়াল দেখছিলেন আর তারপর চলে গেলেন। মীরাও জানলা দিয়ে উঁকি দিয়ে বলল, উনি কিছু বলেননি? অঞ্জলি এক গভীর দীর্ঘশ্বাস ফেলল আর নিজের গলায় আটকে থাকা কোনো বোঝাকে গিলে ফেলার চেষ্টা করল। সে কেন ফিরে আসলো আর সে দরজা কেন খটখটালো না? সাবিত্রী মা রান্নাঘর থেকে বাইরে এলেন আর নিজের হাতগুলো অ্যাপ্রনে মুছতে মুছতে বললেন, সে স্রেফ দেয়াল দেখতে এসেছিল। যে লোকের নির্মাণের সামান্য অভিজ্ঞতা থাকে সে দেখলেই বুঝতে পারে কোন অংশটি বিপজ্জনক। অঞ্জলি ছট করে হেলল। মা, আপনি তার পক্ষ কেন নিচ্ছেন? ওই লোক 12 বছর ধরে গায়েব ছিল আর এখন দেয়ালের তদারকি করছে, তো এতে কী লাভ? সাবিত্রী মা নিজের মেয়েকে দেখলেন। ওই নজরে কোনো বিচার ছিল না, কিন্তু তা অঞ্জলিকে সত্যের মুখোমুখি হতে বাধ্য করে দিল। আমি পক্ষ নিচ্ছি না, কিন্তু আমি দেখেছি যে যখন কোনো লোক নিজের অহংকার ছেড়ে ফিরে আসে তখন তা সচরাচর হয় না। অঞ্জলি নিজের ঠোঁট কামড়াল। সে প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু তার মায়ের কথা তার হৃদয়ের কোনো এক কোণকে নাড়িয়ে দিয়েছিল। ওই দিন সন্ধ্যায় অর্জুন আবার এলো। এবার তার হাতে হাতুড়িও ছিল না আর সে কালো কোটও পরেনি। সে একটি সাদা টি শার্ট আর কর্মীদের মতো প্যান্ট পরেছিল। তার চুল বৃষ্টিতে নয় বরং ঘামে ভেজা ছিল। সে গেটেই দাঁড়িয়ে রইল, ভেতরে এলো না আর কোনো পরিচিতের মতো কথাও বলল না। সে স্রেফ বারান্দার সিঁড়িতে একটি ব্যাগ রেখে দিল, যাতে দুধের বোতল আর বাচ্চাদের জন্য চিকেন দলিয়ার কিছু কোঁটা ছিল। অঞ্জলি ভেতরে দাঁড়িয়ে রইল, হাত গুটিয়ে। তোমার কি মনে হয় এসব করে আমি গলে যাব? অর্জুন মাথা নাড়ল। না, আমি এটা করছি কারণ আমি কোনোভাবে ওই ঘাটতি পূরণ করতে চাই। আগে তুমি ক্ষুধার্ত ছিলে আর আমি জানতাম না যে তুমি কষ্টে আছো। এখন যখন আমি বাচ্চাদের দেখেছি তখন আমি চাই না তাদের কোনো কিছুর অভাব হোক। ওই কথা অঞ্জলির বুকে কোনো ঘুষির মতো লাগল। সে ফিরে গেল যাতে নিজের চোখের আর্দ্রতা লুকাতে পারে। তুমি চলে যাও, আমি চাই না প্রতিবেশীরা কথা বলুক। অর্জুন সম্মতিতে মাথা নাড়ল, কিন্তু ফেরার আগে সে এমন এক কথা বলল যা তাকে স্তব্ধ করে দিল। তুমি আমার উপর রেগে থাকো, আমি ওই রাগের যোগ্য, কিন্তু ওই রাগের প্রভাব বাচ্চাদের চাহিদার ওপর পড়তে দিও না। ওদের কোনো দোষ নেই। এইবার কেউ কিছু বলল না। অর্জুন চলে গেল, যখন অঞ্জলি সেখানেই দাঁড়িয়ে রইল যেন তার পা মাটিতে জমে গেছে। ওই রাতে অঞ্জলি ঘুমাতে পারল না। সে নিজের 2 বাচ্চার শান্ত শ্বাস-প্রশ্বাস শুনছিল, কিন্তু তার চোখ ছাদের দিকে স্থির ছিল। তার মনে পড়ল যে এই বছরগুলোর কঠিন পরিস্থিতি তাকে কখনো ভেঙে পড়তে দেয়নি, কিন্তু একাকিত্ব তাকে অবশ্যই ভেঙেছিল। কতবার সে নিজেকে একা হাসপাতালে নিয়ে গেছে, কত রাত সে কাজ করেছে যখন ব্লাড সুগার কম হওয়ার কারণে তার হাত কাঁপত। কতবার সে ফুটো ছাদের নিচে বাচ্চাদের জড়িয়ে ধরে নিজেকে বলেছে, কোনো ব্যাপার না, কাল আরও ভালো হবে। এখন ওই লোক যে তাকে একা ছেড়ে চলে গিয়েছিল, দলিয়ার ব্যাগ আর ক্ষমা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল, এবং তার ততটা ঘৃণা অনুভব হচ্ছিল না যতটা হওয়া উচিত ছিল। পরদিন সকালে অর্জুন আবার এলো। পুরো বস্তির অনুসন্ধানী দৃষ্টির সামনে সে ধীরে বলল, আমাকে খুঁটিগুলো পরীক্ষা করতে দাও। আমার মনে হয় ভেতর থেকে কাঠ উইপোকা খেয়ে নিয়েছে। অঞ্জলি দরজার ফ্রেমে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে গেল। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল। আমার দরকার নেই, তোমাকে দয়া দেখানোর নাটক করার দরকার নেই। আমরা আমাদের কাজ নিজেরা করতে পারি, আর আমাদের কারও সহানুভূতির প্রয়োজন নেই। অর্জুন তর্ক করল না। সে নিজের দোস্তানা খুলল এবং মাটিতে রেখে দিল, তারপর সোজা হয়ে দাঁড়াল। ওই সময় তার চোখে আগের সেই নম্রতা ছিল না, বরং সে এমন এক লোকের মতো দৃঢ় ছিল যে নিজের অহংকারকে পুরোপুরি ত্যাগ করেছে। যদি তোমার মনে হয় এটা সহানুভূতি, তবে আমি চলে যাব, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে বলো, এই ঘর কি নিরাপদ? অঞ্জলির গলা বুঝে এলো। সে কিছুই বলতে পারল না, কারণ সে জানত যে ঘর নিরাপদ নয়। সে জানত যে তেজ বৃষ্টিতে দেয়ালগুলো থরথর করে কাঁপে। সে জানত যে এই ঘর স্রেফ একটা ধাক্কায় পড়ে যেতে পারে। অর্জুন নিজের গলা নামিয়ে আনল, চাপ দিল না। আমি কোনো খুব বড় কারিগর নই, কিন্তু আমি জানি এটাকে মজবুত কিভাবে বানাতে হয়। তোমাকে আমার ওপর ভরসা করার দরকার নেই, শুধু আমাকে কাজ করতে দাও, কারণ আমি এই ঘরের কাছে ঋণী। এই ঘরের কাছে ঋণী? অঞ্জলি প্রথমবার এমন অদ্ভুত কথা শুনল, কিন্তু সেই কথা তার মনে টিনের চালের ওপর হওয়া বৃষ্টির শব্দের চেয়েও পরিষ্কার হয়ে প্রতিধ্বনিত হল। সাবিত্রী মা ভেতর থেকে এলেন। অর্জুনের দিকে না তাকিয়ে সরাসরি নিজের মেয়ের উদ্দেশ্যে বললেন, আমরা গরিব ঠিকই, কিন্তু বোকা নই। যদি কেউ আত্মসম্মানে আঘাত না দিয়ে সাহায্য করে, তবে তাকে করতে দাও। ওকে দেখে মনে হচ্ছে এবারও নাটক করছে না। অঞ্জলি চুপ থাকল।
সে নাও বলল না, আবার হাঁও বলল না, কিন্তু সেই নীরবতাই ছিল 12 বছর পর তার প্রথম উত্তর। অর্জুন বুঝে গেল। সে মাথা নিচু করল, নিজের আস্তিন গোটালো এবং জরাজীর্ণ ঘরের দ্বিতীয় দেয়ালের দিকে এগিয়ে গেল। মাপজোক এবং কাঠের টুকরোগুলো পরীক্ষা করতে শুরু করল। আর ওটা 12 বছরের মধ্যে প্রথম এমন একটা মুহূর্ত ছিল যখন দুজনের মন একে অপরের দিকে কিছুটা টান অনুভব করল। সেই দুপুরে যখন সূর্য বাঁশঝাড়ের পেছনে লুকোচ্ছিল, গোকুলপুরের আকাশ হালকা হলুদ রঙে রাঙানো ছিল। সেই হলুদ রং প্রায় অঞ্জলিকে শান্তি দিত, কিন্তু আজ তা তাকে অস্থির করছিল, যেন অশুভ কিছু ঘটতে চলেছে। অর্জুন তখনও দেয়ালের কাছে কাজে ব্যস্ত ছিল, আর সে বারান্দায় দাঁড়িয়ে খামটাকে এমনভাবে চেপে ধরেছিল যেন নিজের মনকে চেপে ধরছে। এটা ভেবো না যে কিছু কাজ করে নিলেই আমি তোমাকে মাফ করে দেব। অঞ্জলি বাইরের দিকে তাকিয়ে আওয়াজ দিল। গলা স্বাভাবিক রাখার চেষ্টা করল, কিন্তু তাতে একটা হালকা কম্পন ছিল। অর্জুন থামল। সে ঘুরল এবং অঞ্জলিকে দেখল। তারপর উঠানে মাটি নিয়ে খেলা করা বাচ্চাদের দেখল এবং পুনরায় অঞ্জলির দিকে তাকাল। তার চোখে এমন এক পরিপক্কতা ছিল যা সে আগে কখনো দেখেনি। আমি ক্ষমার জন্য এটা করছি না। আমি এটা এই জন্য করছি কারণ যখন তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন আমি পালিয়ে গিয়েছিলাম। এখন আমি ফিরে এসেছি। আমি শুধু সেটাই করতে চাই যা সঠিক। অঞ্জলি দরজার কাছে সরে গেল এবং কাঠের ফ্রেমের সাহায্য নিল। তার কাছে যা সঠিক শব্দগুলো সেই পুরনো ব্যথায় কোনো সূচের মতো বিঁধল, যা সে মনের গভীরে কবর দিয়ে দিয়েছিল। সেদিন সে একা হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। ঘামে তার পিঠ ভিজে গিয়েছিল আর তার হাত কাঁপছিল। ডাক্তার জিজ্ঞেস করেছিলেন যে সঙ্গে কেউ এসেছে কিনা। সে মাথা নেড়েছিল। সেই না বলাটা পেটের ব্যথার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। সে তার অপেক্ষা করেছিল। ফোনের স্ক্রিনে তার নাম দেখছিল, আর সেই কলগুলো দেখছিল যেগুলোর জবাব দেওয়া হয়নি। সেই মেসেজটা দেখেছিল যাতে লেখা ছিল যে নম্বরটি সংযোগ সীমার বাইরে আছে। সেই সব কথা সে একাই সহ্য করেছিল, আর এখন সে তার সামনে দাঁড়িয়ে বলছে যে সে সঠিক কাজ করতে চায়। এইসব বলা কত সহজ ছিল। অঞ্জলি নিজের হাত ভাঁজ করে নিল। 12 বছর পর তোমার মনে পড়ল। তোমার মনে হয় যে তুমি স্রেফ ফিরে আসবে আর আমি দরজা খুলে দেব। আমি অতটাও। সে থেমে গেল। সে বোকা শব্দটা বলল না, কিন্তু অর্জুন বুঝে গিয়েছিল। সে হাতুড়ি নিচে রাখল এবং মইয়ের ওপর এমনভাবে বসে পড়ল যেন তার পুরো শক্তি শেষ হয়ে গেছে। আমি জানি যে কোনো ক্ষমাই যথেষ্ট নয়, কিন্তু আমি এখন সেই মানুষের মতো বাঁচতে পারি না যে কারো কাছে ঋণী নয়। তোমার ঋণ পালানোর ফালে আরও বেড়ে যাচ্ছে। অঞ্জলি ঘুরে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে পুরুষরা এত সহজে বদলে যায়, বিশেষ করে সে, যে তাকে এত কষ্ট দিয়েছিল যে সে বেঁচে থাকার আশা ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু অর্জুনের নীরবতা অস্বাভাবিকভাবে দীর্ঘ ছিল। যখন সে পুনরায় ঘুরল, সে দেখল যে সে নিজের ব্যাগ থেকে একটা ফাইল বের করছে। সে ওটাকে দুহাতে এমনভাবে ধরল যেন ওটা কোনো দামি দলিল। এটা টাকা নয়, আর না কোনো উপহার। এটা আমার কোম্পানিতে তোমার অংশ। অঞ্জলি স্তব্ধ হয়ে গেল। অর্জুন বলতে থাকল, সেই অ্যাপ যেটা আমি আজ ব্যবহার করছে সেটার ভিত্তি তোমার পুরনো আইডিয়ার উপর টিকে আছে। তোমার মনে আছে? তুমি একবার আমাকে বলেছিলে যে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে মানুষ সহজেই মিস্ত্রি খুঁজে পায়, তবে অনেক মানুষের কষ্ট কমে যাবে। আমার তোমার প্রতিটি শব্দ মনে আছে। অঞ্জলির মনে হল যেন কেউ তাকে চড় মারল। তার মাথায় সেই দুই তরুণের ছবি ভেসে উঠল, যারা ভাড়ার ঘরে বসে ম্যাগি খেতে খেতে বড় স্বপ্ন দেখত। সে কখনো ভাবেনি যে সেদিন বলা কথা সত্যি হয়ে যাবে, আর এটাও ভাবেনি যে 12 বছর পর তা তার নামে হবে। অর্জুন ফাইল খুলল এবং শান্ত গলায় বোঝাতে লাগল, যেদিন আমি কোম্পানি রেজিস্টার করেছিলাম সেদিন থেকেই তোমার কাছে 50% শেয়ার আছে। কিন্তু আমি তোমাকে খবর দিইনি কারণ তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাওনি। আমি সেটা সম্মান করেছি, কিন্তু মুনাফা তোমার নামেই জমা হতে থাকল। আমি সেটা ততক্ষণ পর্যন্ত সামলে রেখেছিলাম যতক্ষণ না তুমি তা জানার জন্য প্রস্তুত হতে। অঞ্জলি লাফিয়ে উঠল এবং এক কদম পিছিয়ে গেল। তুমি আমাকে কেনার চেষ্টা করছো? অর্জুন সাথে সাথে মাথা নাড়ল। না, তুমি এটা ছিঁড়ে ফেলতে পারো, আমার মুখে ছুঁড়ে মারতে পারো, কিন্তু এটা তবুও তোমারই অংশ থাকবে। এটা তোমার অধিকার, আর আমি শুধু সেই অধিকার ফিরিয়ে দিচ্ছি, ব্যাস এটুকুই। সেই কথা অঞ্জলির গলা রুদ্ধ করে দিল। নিজের পুরো জীবনে তাকে সবসময় ছোট করে দেখা হয়েছিল। লোকে বলেছিল যে তার কাছে কোনো ডিগ্রি নেই, কোনো ভবিষ্যৎ নেই। অর্জুনের কথাগুলো, ভালে সে তা স্বীকার করতে না চাক, তাকে প্রথমবার অনুভব করালো যে তার নিজস্ব কোনো মূল্য আছে। কিন্তু সে সাথে সাথে নিজের আবেগ চেপে ধরল এবং রুক্ষভাবে বলল, আমার তোমার থেকে কিছু চাই না,
এটাকে ফিরিয়ে নিয়ে যাও। অর্জুন নিজের ঠোঁট কামড়াল। আমি এটাকে এখানেই ফেলে রাখব, যেমন সকালে ওই দেয়ালটাকে ফেলে রেখেছিলাম। তোমাকে রাখতে হয় তো রাখো, ফেলে দিতে হয় তো ফেলে দাও, কিন্তু আমাকে এটা তোমাকে সঁপে দিতেই হবে। তার অনুভব হলো যে তার মন যেন কেউ জোরে চেপে ধরেছে। সে বারান্দায় বাইরে এলো এবং ফাইলটা ধরল, কিন্তু রাখার জন্য নয়, বরং ওটা তার হাতে ফেরত গুজে দেওয়ার জন্য। আমি বললাম না, আমার চাই না, আমার আত্মসম্মান বিক্রয়যোগ্য নয়। অর্জুন জোরে শ্বাস নিল। আমি জানি তুমি আত্মসম্মানী, কিন্তু আত্মসম্মানের মানে সেই জিনিস ফিরিয়ে দেওয়া নয় যা তোমার নিজের। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, তুমি এই অংশের হকদার। এটা দান নয়, এটা ন্যায়। সেই শেষ শব্দটা অঞ্জলিকে থামিয়ে দিল। ন্যায়। এই শব্দের অর্থ তার কাছে বছরের পর বছর ধরে একটা বিলাসিতার মতো ছিল। সাবিত্রীমা হাত ভাঁজ করে বাইরে এলেন। যদি এটা ওর অংশ হয় তবে এটা আমাকে দিয়ে দাও, আমি রাখব। অঞ্জলি, তুমি তর্ক করো না। অঞ্জলির মুখ খোলা রয়ে গেল। সাবিত্রীমা কড়া গলায় বললেন, তোর চাই না, কিন্তু ওই 2 বাচ্চার ভবিষ্যৎ দরকার। আমি তোকে অনেক দারিদ্র্যের মধ্যে বড় করেছি। যদি কেউ নিজের সঠিক অংশ ফিরিয়ে দেয় তবে তা নিতে কোনো লজ্জা নেই। সেই কথা অঞ্জলির মনে কোনো সতর্ক বার্তার মতো লাগল। অর্জুন ফাইলটা ধীরে ধীরে সাবিত্রী মায়ের হাতে তুলে দিল। আমি শুধু এটাকে সঠিক মানুষের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলাম। অঞ্জলি তার দিকে তাকালো। তার চোখে রাগ ছিল, কিন্তু গভীরে কোথাও একটা দোটানাও ছিল। অতীতে ওই মানুষটাই ছিল যে তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল, কিন্তু বিড়ম্বনা এটাই ছিল যে সেই তার জীবনে প্রথম ব্যক্তি ছিল যে তার যোগ্যতাকে সঠিক স্বীকৃতি দিয়েছিল। পরদিন সকালে গোকুলপুরে ঝলমলে রোদ উঠল, কিন্তু অঞ্জলির ঘরের ভেতরের পরিবেশ তখনও ভারী ছিল। সাবিত্রীমা খিচুড়ি বানাতে ব্যস্ত ছিলেন, যখন কিনা অঞ্জলি জানলার কাছে দাঁড়িয়েছিল এবং তার নজর উঠান থেকে সরছিল না, যেখানে অর্জুন মজুদদের টিমের সাথে পরিদর্শন করছিল। সে বুঝতে পারছিল না যে সে তাকে তাড়িয়ে দিল না কেন। হয়তো মায়ের কথা মাথায় ঘুরছিল, বা হয়তো অর্জুনের ওই চোখের কারণে। এমন এক মানুষের চোখ যে জীবনে প্রচুর সংঘর্ষ সহ্য করেছে। অঞ্জলির মনে হচ্ছিল যে তার মন কেউ হালকাভাবে চেপে ধরছে। এমন একটা অস্থিরতা ছিল যা ভারী হয়ে ফেটে যাওয়ার জন্য তৈরি ছিল। বিদ্যা উঠান থেকে দৌড়ে এলো। হাতে কাঠের একটা ছোট টুকরো ছিল। মা, অর্জুন আঙ্কেল এটা আপনাকে দেওয়ার জন্য বলেছেন। উনি বললেন যে এটাকে উইপোকা খেয়ে ফেলেছে, এটাকে ঘরে রাখা বিপজ্জনক। অঞ্জলি সেই কাঠের টুকরোটা ঝাপটে কেড়ে নিল। তার আওয়াজ তেজ ছিল। তুমি ওর কাছে বেশি যেও না, আমি এটা বাইরে রেখে আসছি। বিদ্যা থতমত খেয়ে গেল। মা, আমি কি কিছু ভুল করেছি? অঞ্জলি নরম হয়ে গেল এবং তাকে জড়িয়ে ধরল। তোমার ভুল নেই মা, আমি শুধু চাই তুমি সুরক্ষিত থাকো। সুরক্ষিত শব্দটাই অঞ্জলিকে সবচেয়ে বেশি বিঁধছিল, কারণ সে সেই সুরক্ষা নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় হারিয়েছিল। অঞ্জলি যখন সে কাঠ ফেরত দিতে বাইরে গেল, অর্জুন ঘরের কোণ মাপছিল। পায়ের শব্দ শুনে সে সোজা হয়ে দাঁড়াল। তোমার ইতস্তত করার দরকার নেই, আমি শুধু এটা নিশ্চিত করতে চাই যে ঘরের কোনো অংশই যেন বিপজ্জনক না থাকে। অঞ্জলি কাঠের টুকরোটা মাটিতে ফেলে দিল। তাহলে যখন আমি আমার জীবনের সবচেয়ে বিপজ্জনক মোড়ে ছিলাম, তখন তুমি কোথায় ছিলে? সেই প্রশ্ন কোনো ভারী পাথরের মতো পড়ল। অর্জুন খামোশ হয়ে গেল। তার চোখ ব্যথায় ছড়িয়ে গেল। মজুররা থেমে গেল এবং একে অপরের দিকে তাকাতে লাগল। তারপর সে অঞ্জলির কাছে এলো। আমি জানি যে আমি সেখানে ছিলাম না, আমি জানি যে সেটাকে বদলানো যাবে না, কিন্তু কিছুই না। অঞ্জলি তার কথা কেটে দিল। তুমি আমাকে তখন ছেড়ে দিলে যখন আমি তোমাকে ডজনখানেকবার ফোন করেছিলাম। আমি একা হাসপাতালে গিয়েছিলাম, আমি নিজের বাচ্চা একা হারিয়েছিলাম। পুরো বস্তি শান্ত হয়ে গেল। অর্জুন যেন পাথরের হয়ে গেল। তার 2 হাত কাঁপতে লাগল। সে অঞ্জলির দিকে তাকাল। তার চোখে এত ব্যথা ছিল যে অঞ্জলি সহ্য করতে পারছিল না। বাচ্চা হারিয়েছিলে? সে জিজ্ঞেস করল। তার গলা ভেঙে গেল। অঞ্জলি তিক্তভাবে হাসল। তোমার কি মনে হলো আমি গল্প বানাচ্ছি? তুমি গায়েব হয়ে গেলে। আমি ব্যথায় ছটফট করছিলাম। মা বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। আর তুমি কোথায় ছিলে? সাবিত্রী মা বারান্দায় এলেন। ওনার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। উনি ডালিয়ার বাটিটা মাটিতে রাখলেন। ও মিথ্যে বলছে না। ওই দিন ও তোকে 15 বার ফোন করেছিল। আমার প্রতিটা কল মনে আছে। ভোরের 3টের সময় ওর পেটে ব্যথা শুরু হয়েছিল। আমি ওকে নিয়ে গিয়েছিলাম, আর তোর ফোন বন্ধ ছিল। পরের দিন পর্যন্ত ওটা বন্ধ থাকল। অর্জুন সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকল। আমার ফোন বন্ধ ছিল। সে বিড়বিড় করল, হে ভগবান। সে কাঁপতে থাকা হাতে নিজের কপাল ছুল।
অঞ্জলি ধীরে ধীরে বলল, হ্যাঁ, তুমি ফোন বন্ধ করলে আর গায়েব হয়ে গেলে, বিনা কোনো শব্দে। এটা না জেনেই যে আমি বেঁচে আছি না মরে গেছি। অর্জুন পিছিয়ে গেল। আমি আমি কত বড় মূর্খ ছিলাম। আমার মনে হয়েছিল যে ওই সময় আমার চলে যাওয়াই ভালো হবে। আমার অহংকার, আমার দায়িত্ব থেকে ভয় পাওয়া, আমি ভুল ছিলাম। অঞ্জলি হাসল। আমার জন্য ভালো? তুমি পালিয়ে গেলে যাতে আমি আমার মৃত বাচ্চার শরীর নিজের কোলে নিয়ে হাসপাতালের ডিসচার্জ পেপারে সাইন করি। তুমি কি জানো এতে কি ভালো ছিল? সে সেখানেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। এখন তার মধ্যে সেই সফল মানুষের কোনো ঝলক ছিল না, কেবল এক অপরাধী ছিল যে নিজের সত্যের মুখোমুখি হচ্ছিল। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, অর্জুন বারবার আওড়াতে লাগল। যদি আমি জানতাম, অঞ্জলি কড়া গলায় বলল। জীবনে যদির জন্য কোনো জায়গা থাকে না অর্জুন। সাবিত্রীমা চোখ মুছলেন। অঞ্জলি ঠিকই বলছে, 12 বছর আগে আমারও তোর ওপর খুব রাগ হয়েছিল, কিন্তু আমি বুঝি 20 বছরের ছেলেদের দায়িত্ব নিতে ভয় লাগে। শুধু দুঃখ এই যে বড় হওয়ার দাম খুব ভারী দিতে হয়েছে। অঞ্জলি নিজের মুখ ঘুরিয়ে নিল। অর্জুন দাঁড়াল, তার চোখ লাল ছিল। তোমার আমার ওপর ঘৃণা করার অধিকার আছে, কিন্তু দয়া করে আমাকে সেই সব শুধরাতে দাও যা শুধরানো সম্ভব। আমি কিছু ফেরত চাইছি না, আমি শুধু তোমার সামনে দাঁড়াতে চাই এমন এক মানুষের মতো যে নিজের ভুল স্বীকার করতে জানে। অঞ্জলি কেঁপে উঠল, রাগের কারণে নয়, বরং এই জন্য কারণ তার মন, যেটাকে সে 12 বছর ধরে বন্ধ করে রেখেছিল, পুনরায় এক যন্ত্রণাদায়ক ধুকপুকুনি অনুভব করল। উঠান এক ভারী নিস্তব্ধতায় ডুবে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন আর বেপরোয়া অর্জুন নয়, এখন তার চোখে স্থিরতা ছিল। অঞ্জলি নিজেকে মনে করালো যে তাকে সচেতন থাকতে হবে। অর্জুনের এই দেরিতে আসা অনুশোচনাকে সেই সংঘর্ষগুলোর ওপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না যা সে একাকী সহ্য করেছিল। অর্জুন বলল, যদি তুমি কিছু বলতে চাও তবে বলো, আমি শোনার জন্য প্রস্তুত আছি। অঞ্জলি চিৎকার করতে চাইছিল, কিন্তু যখন সে তার চোখের জল দেখল তখন তার মনের ভেতর চিনচিন করে উঠল। সে তিক্তভাবে হাসল। সহ্য করার জন্য প্রস্তুত আছো? তুমি কি সেই অনুভূতি সহ্য করতে পারো যখন কেউ একা হাসপাতালের বিছানায় শুয়ে নিজের বাচ্চার হৃৎস্পন্দন থেমে যাওয়া শুনছে? তুমি কি সেই ছোট্ট অস্তিত্বকে সাদা কাপড়ে জড়ানো অবস্থায় দূরে নিয়ে যেতে দেখার দৃশ্য সহ্য করতে পারো? অঞ্জলির প্রতিটি শব্দ এক একটি ক্ষতের মতো ছিল। সে নিজেকে প্রশ্ন করল যে মানুষ সবচেয়ে দামি জিনিস হারানোর পরও কিভাবে বেঁচে থাকতে পারে। হয়তো এই জন্য, কারণ তার কাছে অন্য কোনো রাস্তা থাকে না। অর্জুন কাঁপছিল, সে নিজের মুখে হাত চাপা দিল। হে ভগবান, অঞ্জলি, তুমি এইসব একা সহ্য করলে? অঞ্জলি চুপ থাকল, কারণ সে জানত যে ওই সময় দুজনেই খুব অল্প বয়সী ছিল, আর ভয় সেই নিষ্পাপ অস্তিত্বকে শেষ করে দিয়েছিল। সাবিত্রী মা এক গভীর শ্বাস নিলেন, কিন্তু এর দাম অঞ্জলিকে খুব ভারী দিতে হয়েছে। সেই ক্ষত আজ পর্যন্ত ভরেনি। অর্জুন মাথা নাড়ল। আমি সব বুঝি, আমি শুধু চাই আমাকে একটুখানি অংশ শোধ করার সুযোগ দাও। যা হারিয়ে গেছে তা আমি ফেরত আনতে পারব না। অঞ্জলি নিজের পুরনো চটিগুলোর দিকে তাকাল। কিন্তু আমি চাই না যে তুমি আমার জীবনে পুনরায় হস্তক্ষেপ করো। আমার জীবন বদলে গেছে। অর্জুন নজর তুলল। আমি জানি, আমি শুধু সেটাই শুধরাতে চাই যা আমি ভেঙেছিলাম। অঞ্জলি সেই কথায় স্তব্ধ হয়ে গেল। এখন তার বিভ্রান্তি হচ্ছিল। অর্জুন তার কাছে এলো, কিন্তু সেই অদৃশ্য সীমানা পার করল না যা সে বানিয়েছিল। অঞ্জলি, মজবুত হওয়ার মানে এই নয় যে তোমার ব্যথা হয় না। যদি তুমি আমাকে অপরিচিতই মানতে চাও তবে আমার মঞ্জুর আছে, কিন্তু এটাকে একা সহ্য করো না। আমি এখানে আছি। অঞ্জলির চোখের জল থামছিল না। তুমি এখানে আছো, লোকে শুধু বলে আর চলে যায়। অর্জুন বলল, তাহলে আমাকে শেষবার বলতে দাও, আমি এখানে আছি, আর এবার আমি পালাবো না। ঠিক সেই সময় মীরা ঘর থেকে দৌড়ে এলো। মা, আমি আপনার পুরনো চটি খুঁজে পেয়েছি। অঞ্জলি নিজের মেয়েকে জড়িয়ে ধরল। অর্জুন মীরাকে এমন এক মমতায় দেখছিল যা সে আগে কখনো দেখেনি। সাবিত্রীমা ধীরে ধীরে বললেন, অঞ্জলি, আমার মনে হয় ওর সত্যি অনুশোচনা হচ্ছে। অঞ্জলি মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। অনুশোচনা কি যথেষ্ট? আজ সত্যি সামনে এসে গিয়েছিল। অঞ্জলি অর্জুনের দিকে ঘুরল।
ঠিক আছে, তুমি ঘরের মেরামত করতে চাও তো করো, কিন্তু আমাদের মাঝখানের কথা এখনও শেষ হয়নি। আমার কাছে জিজ্ঞেস করার মতো অনেক কিছু আছে, কিন্তু আজ নয়। অর্জুন মাথা নাড়ল। যখনই তুমি বলতে চাইবে আমি শুনব। সেই মুহূর্তে অঞ্জলির মনের ভেতর কিছু একটা নড়ে উঠল। 12 বছর ধরে বন্ধ থাকা সেই দরজায় একটা ছোট ফাটল তৈরি হয়ে গিয়েছিল। সেদিনের পর অঞ্জলি এবং অর্জুনের মাঝখানের পরিবেশ কিছুটা বদলালো, কিন্তু দূরত্ব তখনও ছিল। তবে অঞ্জলি তাকে তাড়িয়ে দেওয়া বন্ধ করে দিয়েছিল। 3 দিন পর হাতুড়ির আওয়াজ এবং মেশিনের সুরগুলো পুরনো ঘরের অংশ হয়ে গিয়েছিল। পচা দেয়াল সরিয়ে স্টিলের খুঁটি লাগিয়ে দেওয়া হয়েছিল। পুরো বস্তি দেখছিল যে অর্জুন মজুরি করছে না, সে নিজের মনকেই পুনরায় ধসে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। সকালে যখন অঞ্জলি নাস্তার দোকানে যাচ্ছিল, সে দেখল যে অর্জুন বাইরে দেয়ালের কাছে বসে নকশা দেখছিল। তাকে একজন অভিজ্ঞ মিস্ত্রি মনে হচ্ছিল। অর্জুন সাথে সাথে দাঁড়িয়ে গেল। আজ আমি মেইন বিম বদলে দেব, ঘর মজবুত হয়ে যাবে। অঞ্জলি 8 সেকেন্ডের জন্য থামল। যা করার করো, শুধু বাচ্চাদের সুরক্ষার খেয়াল রেখো। অর্জুন বুঝে গেল, হ্যাঁ, আমার অগ্রাধিকার বাচ্চারাই। অঞ্জলি এটা শুনল তখন তার মন নরম হল। সে বুঝতে পারছিল না যে কি জবাব দেবে। ঠিক সেই সময় বিদ্যা দৌড়ে এলো। অর্জুন আঙ্কেল, দেখো, আমি নতুন ঘরের ছবি এঁকেছি। ওতে নীল রঙের ঘর আর হাসি খুশি লোক আঁকা ছিল। অর্জুন হাঁটু কেড়ে বসে পড়ল। আরে, এটা তো খুব সুন্দর। সে হাসল। নতুন ঘরে এত বড় জানালা থাকলে তাজা হাওয়া খুব আসবে। বিদ্যা বলল, জানালা বড় হওয়া উচিত, যাতে মা আমাকে খেলা করতে দেখতে পারেন। পিছনের চাল চুইয়ে জল পড়ে, মা সবসময় প্লাস্টিকের কৌটো রাখেন। অঞ্জলি লজ্জিত হয়ে গেল। বিদ্যা, জলদি ভেতরে যাও। বাচ্চাটা মুখ ভেঙচিয়ে ভেতরে পালালো। অর্জুনের ঠোঁটে হাসি ছিল। বাচ্চাটা খুব মিষ্টি, একদম তোমার মতো। সে সাথে সাথে চুপ হয়ে গেল, কারণ সে অনুভব করল যে সে সীমা ছাড়িয়ে গেছে। অঞ্জলি খুঁড়ল, ওদের সাথে তোমার কোনো লেনদেন নেই। অর্জুন মাথা নাড়ল। আমি জানি, শুধু আমার খুশি লাগছে যে তুমি ওদের এত ভালোভাবে বড় করেছ। অঞ্জলির মন গলতে শুরু করল। এই প্রশংসা সে বছরের পর বছর হয়তো কারো থেকে পায়নি। সাবিত্রী মা রান্নাঘর থেকে বাইরে এলেন। অর্জুন, আজ দুপুরের খাবার এখানেই খেয়ে নিও। অর্জুন অবাক হয়ে গেল। জি না মা, আমি বাইরে থেকে নিয়ে নেব। সাবিত্রী মা আদেশ দিলেন, এখানেই খাবে। অঞ্জলি মায়ের দিকে ঘুরল। সাবিত্রী মা তাকে চুপ করিয়ে দিলেন। একবেলার খাবার খাওয়ালে কিছু কমে যাবে না। অঞ্জলি নিরুত্তর হয়ে গেল। সে জানত যে মা সুযোগ দিচ্ছেন। অর্জুন 10 বছর পর প্রথমবার অঞ্জলির পরিবারের সাথে খাবার খেল। অর্জুন প্রতিটি লোকমা এমনভাবে খাচ্ছিল যেন সেটা হারানোর ভয় পাচ্ছিল। অঞ্জলি একবারও অর্জুনের দিকে তাকাল না। আঙ্কেল, খান না, মীরা বলল। শুক্রিয়া। খাওয়া এক অদ্ভুত পরিবেশে শেষ হল। ভেতরে অনেক হাহাকার লুকিয়েছিল। যখন অর্জুন উঠে দাঁড়াল, অঞ্জলি তাকে ডাকল। অর্জুন ঘুরল। পেছনের নালা দিয়ে বৃষ্টির জল উপচে পড়ে, সেটা একটু সাবধানে দেখবেন। অর্জুনের জন্য ওটা প্রথম সংকেত ছিল যে অঞ্জলি এখন আর তাকে অচেনা ভাবছে না। আমি বুঝতে পেরেছি, শুক্রিয়া। অঞ্জলি তৎক্ষণাৎ সেখান থেকে সরে গেল। সে অনুভব করল যে ছাদে দাঁড়িয়ে থাকা ওই লোকটা এখন সেই ভাটনগুলো ভরাট করার চেষ্টা করছিল, যা সে নিজেই তৈরি করেছিল, আর অঞ্জলি তাকে সেটা করতে দিচ্ছিল। দুপুরে হঠাৎ বাতাসের গতি বদলে গেল এবং কালো মেঘ ঘনিয়ে এলো। অর্জুন সরাসরি ছাদে উঠে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে, নিচে নেমে এসো, অঞ্জলি চিৎকার করল। অর্জুন স্টিলের বিমটা শক্ত করে ধরেছিল। আকাশে বিদ্যুৎ চমকাল। অঞ্জলি রেনকোট পরে বাইরে ছুটে এলো। নিচে এসো, ছাদ পিচ্ছিল হয়ে আছে, অর্জুন চিৎকার করে বলল। বাতাসের ঝাপটায় এই ছাদ বাচ্চাদের ঘরের উপর ভেঙে পড়বে। ওই কথাটা অঞ্জলিকে থামিয়ে দিল। সেই পুরনো ভয় আজ আবার জেগে উঠেছিল। ওই লোকটা তার বাচ্চাদের জন্য নিজের জীবন বাজি রাখছিল। অঞ্জলির ভয় এই কারণেই ছিল, কারণ সেই অনুভূতিকে চিনত। সেই অনুভূতি যখন কেউ আপনার জন্য জীবনের বাজি ধরে। সে নিজেকে আর কখনো এই অনুভূতি অনুভব করার অনুমতি দেয়নি। অর্জুন পিছলে গেল। অঞ্জলি চিৎকার করে উঠল, অর্জুন! সে হাত বাড়িয়ে দিল। দুজনেই টালমাটাল হয়ে পড়ল। অর্জুন বারান্দার সিঁড়িতে আছড়ে পড়ল। অঞ্জলি ঘাবড়ে গেল। তোমার চোট লাগেনি তো? সে অর্জুনের কাঁধে হাত রেখে সমস্ত দূরত্ব ভুলে গেল। অর্জুন একটা ম্লান হাসি দিল। এত তাড়াতাড়ি মরব না। অঞ্জলি জল মুছে দিল। যদি তোমার কিছু হয়ে যেত? অর্জুন তার দিকে তাকাল। তুমি কি আমার জন্য চিন্তা করছো? অঞ্জলি ছটকা দিয়ে উঠে দাঁড়াল। আমার শুধু ভয় ছিল যে তুমি যদি মারা যাও তবে দোষ আমার ওপর আসবে। অর্জুন হাসল। রাতে সাবিত্রী মা ওষুধের পুড়িয়া রাখলেন। ওর হাতে আঁচড় লেগেছে, একটু পট্টি বেঁধে দে। অঞ্জলি বারান্দায় গেল। সে হাত পরিষ্কার করতে শুরু করল।
সে নিজের হৃদয়ে একটা স্পন্দন অনুভব করল। তুমি নিজের খেয়াল রাখতে জানো না। অর্জুন তার দিকে তাকিয়ে রইল। ওই দৃষ্টি অঞ্জলিকে অস্থির করে তুলল। তাদের মাঝখানের দূরত্ব এখন কুয়াশার এক পাতলা স্তরের মতো ছিল। অর্জুন ধীরে থেকে বলল, শুক্রিয়া। সে ঝটকা দিয়ে উঠে দাঁড়াল। অর্জুন ছাদের দিকে তাকালো। কাল বাড়ি সুরক্ষিত হয়ে যাবে। অঞ্জলি বলল, সাবধানে কাজ করো। অর্জুন তার দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, তারা বারান্দায় দাঁড়িয়ে রইল। অঞ্জলি জানত যে এখন সেই গল্প থেকে বাইরে থাকতে পারবে না। তার হৃদয়ে আবার এক স্পষ্ট ধড়কন অনুভূত হয়েছিল, সেই ধড়কন যার সে অজান্তেই এত বছর ধরে অপেক্ষা করছিল। বাড়ি এখন প্রায় পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। তাজা কাঠের টুকরো আর স্টিলের মজবুত খুঁটির মিল বাড়িটাকে একটা নতুন জীবন দিয়েছিল। পুরো গোকুলপুর বস্তিতে কানাকানি হচ্ছিল, এই দুজন কি আবার এক হয়ে যাবে? দেখো, অর্জুন সত্যিই অনুতপ্ত। অঞ্জলিও এখন আগের মতো কঠোর নেই। অঞ্জলি এসব শুনত, কিন্তু না শোনার ভান করত। সে চুপচাপ নিজের নাস্তা বিক্রির কাজে ব্যস্ত থাকত, বাচ্চাদের খেয়াল রাখত, আর যখনই কেউ অর্জুনের কথা তুলত সে কথা ঘুরিয়ে দিত। কিন্তু এই কথাগুলো সেই আগুনের মতো ছিল যা সে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। সাবিত্রী মাইবা কেন পিছিয়ে থাকবেন? খাওয়ার সময় তিনি প্রায়ই ইশারায় বলতেন, অর্জুন কত দ্রুত কাজ করছে, দেখে ভালো লাগে যে কেউ নিজের ভুল শুধরে নিচ্ছে। অঞ্জলির মুখ রাগে লাল হয়ে যেত। মা, দয়া করে আমার নাম ওর সাথে জোড়া বন্ধ করো। সাবিত্রীমা হাসতে হাসতে বাচ্চাদের থালায় মাছের টুকরো দিয়ে বলতেন, আমি আবার কবে জোড়ালাম, আমি তো শুধু সত্যি বলছি। মারে, সবসময় শক্তি হয়ে থাকাও খুব ক্লান্তিকর, কখনো কারো সাহায্য নিতে কোনো ক্ষতি নেই। অঞ্জলির শ্বাস আটকে গেল। সাহারা বা সাহায্য শব্দটা তাকে সব কিছুর চেয়ে বেশি ভয় দেখাত, কারণ 12 বছর আগে ওই সাহারার খোঁজই তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। সেদিন দুপুরে বাড়ির কেবল একটা শেষ অংশ বাকি ছিল, পিছনের সেই দেওয়াল যেখানে ঘুণ ধরে গিয়েছিল। কিন্তু অঞ্জলির কাছে ওটা কেবল কাঠের দেওয়াল ছিল না, ওটা সেই জায়গা ছিল যেখানে সে পেটের যন্ত্রণায় কুঁকড়ে বসেছিল যখন বাইরের বৃষ্টি তাকে বিদীর্ণ করছিল। তার মনে পড়ল সেই সময় সে ওই কাঠের তক্তাটাকে এত জোরে ধরেছিল যে তার নখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল, কিন্তু পাশে কেউ ছিল না। সে ওই দেওয়ালটাকে ঘৃণা করত, ঘুণের জন্য নয়, বরং এই জন্য যে ওই দেওয়ালটা তার জীবনের সবচেয়ে তেতো চোখের জলের সাক্ষী ছিল। যখন সে অর্জুনকে ওই তক্তাটা সরানোর জন্য এগিয়ে যেতে দেখল, অঞ্জলি তখনই দৌড়ে বাইরে এলো। ওটা ছোবে না। অর্জুন তৎক্ষণাৎ থেমে গেল, অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? এই অংশটাই তো সবচেয়ে বেশি বিপজ্জনক। অঞ্জলি ঘাবড়ে গেল, তার গলা কেঁপে উঠল, আমি এটা নিজে দেখে নেব, তোমার সবকিছু করার দরকার নেই। অর্জুন তাকে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখল। তার চোখে বিস্ময় নয়, বরং এক গভীর উপলব্ধি ছিল। এই সেই জায়গা যেখানে তুমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলে, তাই না? অঞ্জলি স্তম্ভিত হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। না, শুধু ওখানে বসার আমার অভ্যাস আছে। অর্জুন হাতুড়ি নিচে রাখল এবং তার দিকে এগিয়ে এলো, কিন্তু সে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখল। অঞ্জলি, যদি এই জায়গাটা তোমাকে সেই স্মৃতির কথা মনে করিয়ে দেয় যা তোমাকে কষ্ট দেয়, তবে এটা আমাকে করতে দাও। তোমাকে আর ওই যন্ত্রণার একা সামনা করার দরকার নেই। ওই কথা শুনে অঞ্জলি নিচের ঠোঁট কামড়াতে বাধ্য হল। সে 12 বছর ধরে নিজেকে পাথর বানিয়ে রাখায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু যখন অর্জুন বলল যে তোমাকে আর একা থাকার দরকার নেই, তখন তার মনে হল যেন 12 বছর ধরে তার হৃদয়কে আঁকড়ে ধরা লোহার শিকলটা আলগা হয়ে গেছে। অঞ্জলি মাথা নিচু করে নিল, তার চোখ চালা করতে লাগল। তুমি বুঝবে না, অর্জুন ধীর গলায় বলল। তুমি বলে তো দেখো, যাতে আমি বুঝতে পারি। অঞ্জলি এক পা পিছিয়ে গেল। এই সেই জায়গা যেখানে আমার পেটে ব্যথা হয়েছিল, এই সেই জায়গা যেখান থেকে আমি তোমাকে ফোন করেছিলাম আর তোমাকে পাওয়া যায়নি। এখানেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার সন্তান বাঁচবে না। অর্জুন জোরে নিঃশ্বাস নিল, যেন তার বুকে কেউ আঘাত করেছে। অঞ্জলি কাঁপা কণ্ঠে বলতে লাগল, আমি এখানে ঘণ্টার পর ঘণ্টা শীত আর ক্লান্তিতে বসেছিলাম। আমার শুধু তোমাকে দরকার ছিল, শুধু একবার তোমার মুখ দেখতে চেয়েছিলাম। তুমি বলো যে তুমি এখানেই আছো, কিন্তু তুমি আসোনি, তুমি ফোন ধরনি। তোমার আন্দাজও ছিল না যে আমি মরণ বাঁচন লড়াই করছিলাম। অর্জুন নিজের মুখে হাত চাপা দিল। অঞ্জলি বলল, লোকেরা বলে যে কোনো নারী ব্যথায় যখন নিজের ঠোঁট কামড়ায় তখন এই জন্য যাতে তার চিৎকার বাইরে না আসে, কিন্তু সেই সময় তো আমার পাশে কেউ ছিলই না যে আমার চিৎকার শুনতে পায়। অর্জুন পুরনো কাঠের টুলে বসে পড়ল, তার চোখ লাল হয়ে গেল।
কাশ তুমি জানতে পারতে যে আমি এই বছরগুলোতে কতটা অনুতপ্ত হয়েছি। অঞ্জলি ঘুরে জিজ্ঞেস করল, অনুতাপে কি হবে? ও কি ফিরে আসবে? আমার কি কষ্ট কমে যাবে? বাতাস যেন সেখানেই জমে গেল। মজুররা দূরে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। সাবিত্রী মা দরজা দিয়ে নিজের মেয়েকে দেখছিলেন। তিনি জানতেন যে অঞ্জলি নিজের ক্ষতগুলো ঘুরছে যাতে সমস্ত বিষ বাইরে বেরিয়ে আসতে পারে, এবং এটা জরুরি ছিল। অর্জুন উঠে দাঁড়াল এবং ওই দেওয়ালের কাছে গেল। তবে আমাকে এই দেওয়ালটা সরাতে দাও, তোমাকে আর ওই স্মৃতি বয়ে বেড়ানোর দরকার নেই। অঞ্জলি চিৎকার করে উঠল, না, তুমি ওটা ছোবে না। কেন? তুমিই তো বললে যে এটা তোমাকে কষ্ট দেয়। অঞ্জলি মুষ্টিবদ্ধ করে বলল, কারণ আমি সেই সন্তানকে ভুলতে পারিনি। আমার ভয় হয় যে যদি এই দেওয়ালটা সরে যায় তবে আমার সন্তানের শেষ চিহ্নটাও মুছে যাবে। অর্জুন পুরোপুরি থেমে গেল এবং তখন সে বুঝল কেন অঞ্জলি ওই পচে যাওয়া দেওয়ালটাকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছিল। কারণ ওই দেওয়ালটাই একমাত্র প্রমাণ ছিল যে ওই সন্তানটা কখনোই পৃথিবীতে আসতে চেয়েছিল। অর্জুন আর ওই তক্তাটা ছুল না, সে এক পা পিছিয়ে গেল। তবে আমি এটা বদলাব না, শুধু ভেতর থেকে এটাকে একটু সাপোর্ট দিয়ে দেব যাতে এটা পড়ে না যায়। অঞ্জলি অবাক হয়ে গেল, তোমার কি এটা কুৎসিত লাগছে না? এটা কুৎসিত হতে পারে, কিন্তু এটা তোমার স্মৃতি, তোমার সন্তানের স্মৃতি, আর ওটা মোছার কোনো অধিকার আমার নেই। অঞ্জলি ঘুরে দাঁড়াল, তার চোখের জল বৃষ্টির মতো বইতে লাগল। সে কাঁদছিল কারণ 12 বছর পরেই প্রথম কেউ তার যন্ত্রণাকে দেখেছিল এবং সেটা অস্বীকার করার চেষ্টা করেনি। সেই মুহূর্তে তাদের মধ্যে কিছু একটা অঙ্কুরিত হয়েছিল, প্রেম নয়, ক্ষমা নয়, বরং একটা ভরসা। সেই জিনিসটা যা সে ওই পচে যাওয়া দেওয়ালের সাথেই মরে গেছে বলে মনে করেছিল। সেই রাতে ঘরে বাল্বের আলো খুব উজ্জ্বল ছিল, কিন্তু অঞ্জলির হৃদয়ে এখনও একটা অন্ধকার কোণ ছিল। সে পুরনো কাঠের মেঝেতে বসেছিল, তার হাত কাঁপছিল। সাবিত্রীমা সামনে বসে তাকে দেখছিলেন। আজ দুপুরে তুই কেঁদেছিলি, আমি দেখেছি। অঞ্জলি বলল, আমি কাঁদিনি। তোর চোখ লাল হয়ে আছে। দুর্বল হতে ভয় পাস না, দুর্বল হওয়া কোনো পাপ নয়। অঞ্জলি মাথা নিচু করে নিল। আমি দুর্বল হতে চাই না মা, আমার খুব ভয় লাগছে। কিসের ভয়? আবার ভুল মানুষের উপর ভরসা করার? কিন্তু কখনো কখনো কারোর উপর ভরসা না করাই সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়। বাইরে পায়ের আওয়াজ শোনা গেল। অর্জুন বারান্দায় দাঁড়িয়েছিল, তার হাতে এখনও কাঠের গুঁড়ো লেগেছিল। সে ভেতরে আসার সাহস পাচ্ছিল না, শুধু আলোর বৃত্তের বাইরে দাঁড়িয়ে রইল। অঞ্জলি জানলা দিয়ে দেখল, তুমি এখনও যাওনি? আমি শুধু স্টিলের ফ্রেমটা পরীক্ষা করছিলাম, যাতে কাল শব্দে বাচ্চাদের ঘুম না ভাঙে। অঞ্জলি তার হাতের দিকে তাকালো, হাতে এখনও ব্যথা আছে? অর্জুন হালকা হাসল, হাতের ব্যথা তো চলে যাবে, মনের ব্যথা অনেক বেশি। অঞ্জলি সঙ্গে সঙ্গে ঘুরে গেল। ব্যথা থাকলে পট্টি বাঁধো, দরকারের চেয়ে বেশি কাজ করো না। অর্জুন তার পেছনে লুকিয়ে থাকা চিন্তাটা বুঝে নিল। তুমি কি আমার পরোয়া করছো? না, মানে তুমি যদি জখম হয়ে যাও তবে কাজে ব্যাঘাত ঘটবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। আমার জন্য শুধু এইটুকু শোনাই যথেষ্ট। যথেষ্ট শব্দটা অঞ্জলিকে অদ্ভুত অনুভব করালো। আমি চাই না তুমি কোনো ঝামেলায় পড়ো, আমি শুধু তোমার বোঝা একটু হালকা করতে চাই। ওই কথাটা অঞ্জলির জন্য মলমের মতো ছিল। যখন অর্জুন চলে যাচ্ছিল, বিদ্যা আর মীরা ভেতর থেকে দৌড়ে এলো। অর্জুন আঙ্কেল, আপনি কি আমাদের কোনো গল্প শোনাবেন? অঞ্জলি বলল, শুতে যাও। কিন্তু বাচ্চাদের চোখে আশা ছিল। অর্জুন হাসল এবং নিচে বসল। ঠিক আছে, একটা গল্প, তারপর কিন্তু ঘুমিয়ে পড়বে। অঞ্জলি দরজার পাশে দাঁড়িয়ে তাদের দেখতে লাগল। অর্জুন একটা ছেলের গল্প শোনাল যে পুরনো কাঠের টুকরো দিয়ে নিজের ঘর বানায়। মীরা তার কোলে ঘুমিয়ে পড়ল। অর্জুন মীরাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন ওটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক দৃশ্য। সে মীরাকে তুলে অঞ্জলির কোলে সঁপে দিল। বাচ্চারা খুব মিষ্টি, তুমি সত্যি ওদের খুব ভালোভাবে বড় করেছ, তুমি চেষ্টার চেয়েও বেশি কিছু করেছ। ওই শব্দগুলো শুনে অঞ্জলির মন ভরে এলো। আজ পর্যন্ত কেউ তাকে কথা বলেনি। লোকেরা সবসময় বলতো যে শক্ত নারী জেদি আর কঠোর হয়। এই 12 বছরে সে কেবল খোঁচা আর বিচারই শুনেছিল, কিন্তু আজ প্রথমবার কেউ তার শক্তির সম্মান করল। যখন তার পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল, অঞ্জলি তার বাচ্চাদের পাশে বসে পড়ল। সে বাচ্চাদের চুলে হাত বুলিয়ে দিল এবং ওই পুরনো দেওয়ালটা ছুঁয়ে ফিসফিস করে বলল, আমি তোমাকে এখনও মনে করি। এই দেওয়াল মা আগলে রেখেছে, কিন্তু হয়তো এখন মার নিজের মনটাও ঠিক হতে দেওয়া উচিত। 12 বছরে প্রথমবার অঞ্জলির কাছে ওই দেওয়ালটা আর অতটা ভারী মনে হল না, যেন কেউ তার পাশে দাঁড়িয়ে সেই বোঝাটা ভাগ করে নিচ্ছে। কয়েক সপ্তাহ পর বাড়ি পুরোপুরি বদলে গিয়েছিল। এখন ওটা
গোকুলপুরের সবচেয়ে মজবুত ইমারত ছিল, যা কেবল ইট দিয়ে নয় বরং একজন মানুষের প্রায়শ্চিত্ত আর পরিশ্রম দিয়ে তৈরি হয়েছিল। সেই পুরনো জরাজীর্ণ কাঠের কাঠামো, যা কখনো বাতাসের এক ঝাপটায় পড়ে যেত, এখন একটা সুন্দর ছোট আর পাকা বাড়িতে বদলে গিয়েছিল। দেওয়ালগুলো সাদা ছিল, জানলাগুলো বড় আর নীল রঙের ছিল, যেমনটা বিদ্যা ছবিতে এঁকেছিল। কিন্তু অঞ্জলির হৃদয় এখনও সেই পুরনো দেওয়ালের মতো ডগমগ করছিল। বাড়ি তো তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যকার সম্পর্কটা কি আবার খাড়া হতে পারত? এক সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে ডুবছিল এবং গোকুলপুরের গলিতে বাচ্চাদের খেলার শব্দ শোনা যাচ্ছিল, অর্জুন উঠোনে একা দাঁড়িয়েছিল। সে তার কাজের সরঞ্জাম গুছিয়ে নিয়েছিল। তার হাত পরিষ্কার ছিল, কিন্তু কাজের সেই দাগগুলো এখনও রয়ে গিয়েছিল। অঞ্জলি বাইরে এলো এবং তাকে চুপচাপ ছাদের দিকে তাকাতে দেখে থেমে গেল। বাড়ির কাজ তো এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন তুমি এখানে কি খুঁজছ? সে জিজ্ঞেস করল। তার গলায় এখন আর আগের মতো সেই তীক্ষ্ণ তিক্ততা ছিল না, বরং একটা অদ্ভুত শান্তি ছিল। অর্জুন ধীরে ধীরে ঘুরল এবং অঞ্জলির চোখের দিকে সরাসরি তাকাল। আমি এখানে সেই জিনিসটা খুঁজছি যা আমি 12 বছর আগে এখানেই এই ধুলোবালিতে ফেলে গিয়েছিলাম। আমি নিজেকে, নিজের পরিচয়কে আর তোমাকে খুঁজছি। অঞ্জলি নিজের নজর সরিয়ে নিল আর দূরের দিগন্তের দিকে তাকাতে লাগল। সেই পুরনো অঞ্জলি তো অনেক আগেই মরে গেছে অর্জুন। সেই দিন সেই ঠান্ডা হাসপাতালের বিছানায় সে শেষ হয়ে গিয়েছিল। অর্জুন এক পা এগিয়ে এলো, কিন্তু সে অঞ্জলিকে স্পর্শ করল না। আমি জানি যে আমিই তাকে মেরে ফেলেছিলাম। আমার কাপুরুষতা তাকে শেষ করে দিয়েছিল। কিন্তু তুমি কি এই নতুন অঞ্জলিকে একটা সুযোগ দিতে পারো না? একটা সুযোগ সেই লোকটার সাথে থাকার যে এখন আর পালাতে জানে না, যে এখন শুধু পাশে দাঁড়িয়ে থাকতে জানে। অঞ্জলি খামোশ রইল। তার মার কথাগুলো মনে পড়ল, তার বাচ্চাদের হাসির কথা মনে পড়ল, যা গত কয়েকদিনে অর্জুনের সাথে খেলার সময় প্রতিধ্বনিত হচ্ছিল। সে অনুভব করল যে তার হৃদয় এখন আর অতটা ভারী নেই। 12 বছরের বোঝা ধীরে ধীরে কমছিল। সে অর্জুনের দিকে তাকাল। তার চোখে সেই উজ্জ্বলতা ছিল যা সে 12 বছর আগে দেখেছিল, কিন্তু এখন তাতে একটা গভীরতা আর সততাও ছিল। আমি তোমাকে বিয়ে করতে রাজি, অঞ্জলি ধীরে থেকে বলল। অর্জুন সেখানেই থমকে গেল, যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে প্রথমবার চোখের জল আর আনন্দ একসাথে দেখা গেল। অঞ্জলি হাসতে হাসতে বলল, যদিও তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু আমি কোনো দয়া বা কোনো ঋণের জন্য এমনটা করছি না। আমি তোমাকে বেছে নিচ্ছি, কারণ আমি দেখেছি যে তুমি এখন আর সেই লোক নও যে পালিয়ে গিয়েছিল। অর্জুন এগিয়ে এলো এবং তাকে নিজের বাহুবন্দী করল। অঞ্জলি নিজের মাথা তার বুকে রাখল এবং তার হৃৎস্পন্দন শুনল, যা এত দ্রুত ছিল যেন কেউ ঢাক বাজাচ্ছে। 12 বছর পর অঞ্জলি প্রথমবার অনুভব করল যে সে আর একা নেই। 1 মাস পর গোকুলপুরের বস্তির একটা ছোট অংশে এক সাধারণ বিবাহ অনুষ্ঠান হল। কোনো বড় জাঁকজমক ছিল না, কোনো বিলাসিতা ছিল না, শুধু কিছু কাছের প্রতিবেশী, কিছু আলোকসজ্জা আর একটা ছোট ভোজ। কিন্তু অঞ্জলির জন্য এটা তার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল। বিদ্যা আর মীরা নতুন জামাকাপড় পরে পুরো উঠোনে দৌড়াদৌড়ি করছিল। দেখো আমাদের অর্জুন পাপা কত হ্যান্ডসাম লাগছে, আমার মা কত সুন্দর লাগছে, বিদ্যা চিৎকার করছিল। অঞ্জলি ওদের দুজনকে দেখল আর তার মুখে সেই হাসি এলো যার কথা সে 12 বছর ধরে কখনো কল্পনাও করেনি। সাবিত্রী মা ওদের দুজনকে আশীর্বাদ করলেন। তার চোখে সন্তোষের অশ্রু ছিল। তিনি জানতেন যে তার মেয়ে অবশেষে নিজের ঘর আর নিজের শান্তি খুঁজে পেয়েছে। জীবন কখনো কখনো আমাদের এমন রাস্তায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা অসম্ভব মনে হয়, কিন্তু যদি কোনো মানুষ সত্যিই বদলানোর সাহস রাখে, যদি নিজের ক্ষত সামনা করার সাহস থাকে, তবে সে আবার উঠে দাঁড়াতে পারে। অঞ্জলি শিখল যে অতীতকে ভোলা সম্ভব নয়, কিন্তু তার সাথে শান্তিতে থাকা শেখা যায়। আর অর্জুন শিখল যে সবচেয়ে বড় জয় টাকা রোজগার করা নয়, বরং সেই বিশ্বাস ফিরে পাওয়া যা সে একবার হারিয়ে ফেলেছিল। গোপনপুরে সেই দেওয়াল আজও সেখানেই ছিল, ভেতর থেকে মজবুত আর বাইরে থেকে স্মৃতিতে ভরা। এটা সাক্ষ্য দিচ্ছিল যে কোনো ক্ষতই এত গভীর হয় না যাকে ভালোবাসা আর সততা দিয়ে ভরানো সম্ভব নয়। যদি আপনি আবার ভালোবাসতে ভয় পান বা আবার আঘাত পেতে ভয় পান, তবে মনে রাখবেন, কখনো কখনো সবচেয়ে ভেঙে পড়া বাড়িটাই সবচেয়ে মজবুত প্রাসাদে পরিণত হয়।
নমস্কার বন্ধুরা, আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন। আপনাদের অর্জুন আর অঞ্জলির এই হৃদয়স্পর্শী গল্পটা কেমন লাগলো? আপনাদেরও কি মনে হয় যে সত্যিকারের অনুতাপ যে কোনো ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের সকলের জীবন যেন সবসময় সুখ, সমৃদ্ধি আর শান্তিতে ভরে থাকে। আপনারা যেখানেই থাকুন সবসময় সুরক্ষিত আর খুশিতে থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো অনুপ্রেরণামূলক, আকর্ষণীয় বা হৃদয়স্পর্শী গল্প থাকে তবে দয়া করে তা আমাদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা সবাই মিলে তা শুনতে পারি আর তা থেকে কিছু শিখতে পারি।